প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, আরও রয়েছেন প্রফেসর সাইদ ফেরদৌস, প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব এহসানুল হক মিলনের কাছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি। এই অস্বাভাবিকতা কেন এবং কোথায়? গতানুগতিক যে রাজনীতির পট পরিবর্তন হতো এবং একটি নির্বাচন হতো, একটি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো, এই বিষয়গুলো কিন্তু এখন নেই। হঠাৎ করে পলাতক হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা, তারপরে একটি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। এই গভর্নমেন্ট চাচ্ছে যে সঠিকভাবে একটি সংস্কার করে এবং সুস্থ স্বাভাবিক একটি নির্বাচন ফিরিয়ে দিতে। এমন একটি প্রেক্ষাপটে আমরা পড়েছি, যে প্রেক্ষাপটটি আসলে জনগণ কি ভাবছে সেটা আমাদের চিন্তা করতে হবে। কেউ কেউ বলছে যে পুরোপুরি সংস্কার, কেউ কেউ বলছে খানিকটা সংস্কার, কেউ বলছে সংস্কার ছাড়া। অপরদিকে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তারা সঠিকভাবে নির্বাচন কখন করবে সেই বিষয়টি তারা কিন্তু আজ অবধি খোলাসা করে বলেনি। আর সরকারে এই মুহূর্তে নির্বাচন করার সক্ষমতাটা কতটুকু অর্জন করেছে সেটিও বিষয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় ভাববার বিষয় হচ্ছে, রাজনীতিক ময়দানে যে বৃহৎ একটি দল ছিল সেই দলটি এখন অনুপস্থিত। সেটি হওয়ার কারণে অন্যান্য দলগুলো তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া উপস্থাপন করছে এবং সকলেই মিলেই ভাবছে যে যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা কিছুটা পিছিয়ে দিলে বোধহয় তাদের জন্য সুবিধা হচ্ছে। সেই প্রেক্ষাপটে বিএনপিকে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে বিএনপিকে পড়তে হচ্ছে। সেটি আমাদের জন্য খুব অস্বস্তিকর অবস্থা। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক যে সরকার প্রতিটি ক্ষেত্রেই সেই জায়গায় তারা নিয়ন্ত্রণীয় হয়ে পড়েছে এবং সেই জায়গায় নিয়ন্ত্রণ করতে যারাই যায় তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। বিএনপিকে নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ছে আজকে এই দলটি। সেদিক থেকে একটি মনে করি যে রাজনৈতিক প্রেক্ষাপটে এখন একটি আমাদের জন্য একটি দুর্ভিক্ষই চলছে মনে করি আমি, রাজনৈতিক দুর্ভিক্ষ। বিএনপি কেন অস্বস্তিতে পড়ছে? কারণ এত বড় দল এবং অনেক সময় ধরে নেওয়া হচ্ছে যে আগামীতে নির্বাচনে এই দলটি ক্ষমতা আসবে। তাদের এই অস্বস্তির কারণ কি? আমরা যদি এই নির্বাচনে কোনো বিরোধী দল, এই আওয়ামী লীগের মতো দল তো নেই, সেই জায়গায় আমাদের দলটি এতটাই বৃহৎ যে নির্বাচনে গেলে আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু প্রতিযোগিতা যখন থাকে না, তখন আবার মনে হবে সেই 24 নির্বাচনের মতো আমরা ডামি নির্বাচন, আমরা আর ডামিরা, সেটাও অনেকে ভাবছে। অপর দিক থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা 31 দফাতে বলেছি যে জাতীয় ঐক্যমত্য আমরা করব, অর্থাৎ নির্বাচনের পরে। তো নির্বাচনের পরে জাতীয় ঐক্যমত্য করতে গেলে আমাদের সাথে যারা ছিল, আমাদের অংশীজন বলতে আমাদের জোট যারা ছিল, তাদেরকে বিরোধী দলে যেতে হবে। তো এমন একটি অবস্থায় বিরোধী দল বলে কারা হবে, সেই ধরনের শক্তিশালী কোনো দল নেই। আপনি বলছেন সেরকম প্রতিদ্বন্দ্বী নেই, আসলে কি তাই? এক, সেটা হলো বিরোধী দল কে হবে, সেটাও কি আপনারা ভাববেন শেখ হাসিনার মতো? না, আমরা শেখ হাসিনার মতো ভাবছি না, কিন্তু তাহলে আপনি বললেন তো বিরোধী দল কে হবে, এটা তো আপনাদের দেখার বিষয় না। আমরা দেখছি এই কারণে, ধরুন আওয়ামী লীগ শতকরা 40% যদি ভোটের মার্কেট শেয়ার থেকে থাকে, এখন সেটা নেই। আমাদের 35 রয়েছে। এই 40 যে মার্কেট শেয়ার রয়েছে, আওয়ামী লীগের নেতারা পালাতক, তাদের পালাতক প্রধানমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগ সমর্থকটা রয়েছে। কিন্তু আপনি যদি ভোটের পরিসংখ্যানে আগে যান, তখন অন্য কোনো দল নেই এই লেভেলে তাদের ভোট আপনি কি মনে রয়েছে। করেন ভোটের যে পুরনো হিসাব বা জনমিতি যেটাই বলি না কেন, সেটা কি এখন রয়েছে? কারণ তরুণদের একটা বিশাল অংশ ভোটার রয়েছে। না, সে তো নতুন প্রজন্মের কথা জি। বলছেন আপনি, কিন্তু তরুণ প্রজন্মের মধ্যেও তো তাদের ভোট ছিল। আপনি আওয়ামী লীগের স্ট্রেট 40% ভোট আপনি কাকে দিতে চাচ্ছেন, সেই প্রশ্নটাকে ক্লিয়ার করেন। এটা কি দায়িত্ব বিএনপির, যেটা কাকে দিবে না দিবে বিএনপি সিদ্ধান্ত নেবে? না, মোটেই না। কে সিদ্ধান্ত নেবে? জনগণ জনগণ নেবে। সিদ্ধান্ত। যখন ভোট দেবে তখন। না, প্রশ্নটা হচ্ছে আমরা অস্বস্তিকর বোধ করছি এই 40% একটা গ্যাপ, এই গ্যাপটি শূন্যটি কোত্থেকে পূরণ হচ্ছে, সেটি হচ্ছে আমাদের অস্বস্তিকরের অবস্থা। প্রফেসর সাইদ ফেরদৌস, তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন, শ্রমিক দলের সমাবেশ ছিল, খুব বিশাল সমাবেশ করেছে বিএনপি, যেটা হয় আর কি সবসময়। অনেক লোক হয়েছিল, উপচে পড়া ভিড় আমরা যে শব্দটা ব্যবহার করি, এবং এক ধরনের সেখানে আনন্দ উৎসব এরকম একটা পরিবেশ ছিল। যারা
ওই সমাবেশটির কাছ থেকে দেখেছেন বা গিয়েছেন, আমরা দেখেছি যে এরকম একটা পরিবেশ ছিল, উৎসবমুখর বলা যায় রীতিমতো। সেখানে উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। আসলে কি তাই? নাগরিক হিসেবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জাতীয়তাবাদী দলের সাথে, বিএনপির সাথে সরকারের একটা অস্বস্তিকর সম্পর্ক বা একটা টানাপোড়েনের সম্পর্ক এই নির্বাচনের তারিখ নিয়ে লম্বা সময় ধরে ঘটছে, এবং এখানে সরকারেরও একটা ভূমিকা ছিল। সরকারের উচিত এটা পরিষ্কার করা, রাইট। যে অন্তত একটা রোড ম্যাপ বলা, টেন্টেটিভ, তাদেরকে কেউ একেবারে কাঠগড়ায় দাঁড় করাবে না যে একদিন এদিক ওদিক হলো কেন, কিন্তু একটা টেন্টেটিভ টাইম লাইন যদি তারা আরও আগে খোলাসা করতেন, হয়তো এই ধোঁয়াশাটা তৈরি হতো না, হয়তো বিএনপি সহ মাঠের রাজনৈতিক দলগুলোর দিক থেকে এই অস্বস্তিটা বা এই ধোঁয়াশাটা যে আসলে কি এই সরকার নির্বাচনই আসলে সরকারের প্রধান লক্ষ্য, নাকি সরকার আরও কিছু চায়, সরকারের কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, কেউ লম্বা সময় থেকে যেতে চান কিনা। এবং মাঝে মাঝে সরকারের উপদেষ্টাদের মধ্যেও এক একজন এক এক রকম কথা বলেছেন, নির্বাচনের টাইম লাইন সম্পর্কে, তারিখ সম্পর্কে, সংস্কার নিয়ে এক এক রকম কথা বলেছেন। ফলে এগুলো নিয়েও ওই দূরত্বটা বা ওই অবিশ্বাসটা বা অনাস্থাটা বেড়েছে। আমি একই সাথে ফলে এটা বলা কঠিন যে আসলেই কেউ এটা চান কিনা, যেটা জনাব তারেক রহমান বলেছেন, আসলেই উপদেষ্টারা এটা চান কিনা। কিন্তু এরকম যদি বিএনপির পক্ষ থেকে সংক্ষুব্ধ পক্ষ হিসেবে বিএনপির মধ্যে থেকে কেউ মনে করেন যে তাহলে বোধহয় সরকারের ভেতর কেউ না কেউ এটা চান। আবার এমন কথাও আমরা শুনতে পাই যে কে কি চাইলো না চাইলো, ডক্টর ইউনূস কিন্তু চান যে তিনি যে শেষ পর্যন্ত দেরিতে হলেও যে ঘোষিত টাইম লাইন দিয়েছেন, তিনি তার মধ্যেই বিষয়টা শেষ করতে চান। সেটা হচ্ছে ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর, আর এর চেয়ে বেশি হলে জুনে এর মধ্যেই শেষ হবে। তো এই ফলে এরকম কথা আছে। সে কারণে হয়তো জনাব তারেক রহমান কাউকে বাদ রেখে কেউ যে চান এই ইঙ্গিতটা করছেন। এবং এটা আমি বুঝি যে এই কথাটা পাবলিকলি বলার মানে রাজনীতির তো একটা ভাষা আছে, এই রাজনীতির সব কথাগুলোকে আপনার বিটুইন দ্য লাইন পাঠ করতে হয়, সবসময় সরাসরি পাঠ করতে হয় না। উনি এটা বলছেন এই কথা বলার মধ্যে দিয়ে উনি সরকারকেও একটা বার্তা, জনগণের কাছে একটা বার্তা, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন। ধরেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবগুলো দল মাঠে থাকবে, রাজনৈতিক চর্চা হবে, সবাই সবার মত প্রকাশ করবে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই প্রতিষ্ঠান, রাষ্ট্রের যেই প্রতিষ্ঠান যেই কাজগুলো করার। কিন্তু বাংলাদেশে সেটা নেই। 5ই আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে, কেউ তাকে আদর করে আহ্লাদ করে বিপ্লবও ডাকেন বা ইমোশন, আমি হেও করছি না, এটার সাথে অবশ্যই মানুষের ইমোশন আছে, রক্ত অশ্রু মিশে আছে। ফলে কেউ এটাকে বিপ্লব ডাকে। তাদের কাছে তো এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে, সমাজে এত বড় একটা আপসাইড ডাউন ঘটনা ঘটে যাওয়ার পরে সমাজে সব কিছু স্বাভাবিক থাকবে, এটা ভাবা তো আসলে কঠিন। হ্যাঁ, আমরা এটা ভেবেছি যে 5ই আগস্টের পরে আস্তে আস্তে হয়তো পরিস্থিতি থিতু হতে সময় লাগছে, কিন্তু এটা সত্য যে একটা অস্বাভাবিক পরিস্থিতি। এখন আমি আপনাকে যদি প্রশ্নটা উল্টে দিয়ে আমি যদি মির্জা ফখরুলকেই বা অন্য কাউকেই জিজ্ঞেস করি যে কিন্তু ধরুন এর আগের 15 বছরে কি তাহলে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল? বিএনপি পার্টি অফিসের সামনে পর্যন্ত সমাবেশ করতে পারেনি। বিএনপিকে আওয়ামী লীগ গত 15 বছরে একটা ব্যানার সর্বস্ব দলে পরিণত করেছিল, জাস্ট হোর্ডিং রাখা ছাড়া, কয়েকটা ওই বড় টাঙানো ছাড়া, বোর্ড টাঙানো ছাড়া কোথাও তাদের মাঠের দাঁড়াতেই দিচ্ছিল না। আমাদের ওইসব ভিডিও মনে আছে যে জনাব রিজভী একা চেয়ার নিয়ে বসে আছেন, তাও ওই এজেন্সির লোকজন ধাওয়া দিয়ে ভিতর থেকে একজন কাউকে, তো এই সব তো চলছিল। সে কারণে অস্বাভাবিক অবস্থা আসলে বাংলাদেশে বহুদিন ধরে ছিল। তারপরেও ওইটাকে আমরা অস্বাভাবিক কেন বলি না? কারণ রাজনীতি বিজ্ঞানের ভাষায় একটা নাম আছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্র। আর এখন যে পরিস্থিতি, এটার হয়তো কোনো নাম নাই, যে কারণে আমরা ভাবছি যে এটা একটা আসলে অস্বাভাবিক পরিস্থিতি তো গত 15 বছরেও ছিল। বাংলাদেশের রাজনীতিতে কোনো স্বাভাবিক পরিস্থিতি গত 15 বছরে ছিল না, একটা অস্বাভাবিক পরিস্থিতি তখনও ছিল, এখনও একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে হ্যাঁ স্বাভাবিক নিয়মে কোনো কিছু চলছে না। কিন্তু এই যে অস্বাভাবিক যেটাকে মনে হচ্ছে, এটাকে আমি নেতিবাচক বা মন্দ ভাবি না, এটাকে আমাদের গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে এই অস্বাভাবিকতা কেন তৈরি হয়েছে এবং এই অস্বাভাবিকতার গুরুত্ব কোথায়। এই অস্বাভাবিকতা কিন্তু গুরুত্বহীন না, হ্যাঁ, এর মধ্যে কিছু এলিমেন্ট এসছে, যেমন ধরুন মব ভায়োলেন্স এসছে, এই অস্বাভাবিকতা আমাদেরকে রোধ করতে হবে। কিন্তু সকল অস্বাভাবিকতাই তো মন্দ না। শেখ হাসিনাকে যে প্রক্রিয়াতে গদি ছেড়ে চলে যেতে হয়েছে সেটা অস্বাভাবিক, কিন্তু
সেটা খুবই কাম্য ছিল বাংলাদেশের মানুষের। স্বস্তিকর। হ্যাঁ, স্বস্তিকর, কাম্য। তো সে কারণে অস্বাভাবিক, কিন্তু ঠিক আছে, এমনটাই হবে। 5ই আগস্টের মতো একটা বড় ঘটনা ঘটবার পরে এমনটাই হবার কথা ছিল, এই আর কি। ডক্টর এহসানুল হক মিলন, ফেসিবাদ বিরোধী সব অংশীজনের 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যাকারীদের বিচার। কারণ এই পতিত ফেসিস্ট গণহত্যা করেছে জুলাই এবং অগাস্টের, তা নয়, কিন্তু শুরু থেকেই করেছে। এবং আপনাদের দলের লোকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, গুম করেছে, খুন করেছে। বলা যায় এক কথায় যে হেন কোনো নির্যাতন নিপীড়ন নেই যেটির আপনারা শিকার হননি। এ কারণেই সবারই একটা এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যাকারীদের বিচার। সেটি না হয়ে গেল নির্বাচন, 1 নম্বর এজেন্ডা। এটি কেন হলো? তাহলে সেটি কি বাদ পড়লো? এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ভার্সেস অল আদার্স, ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এদেশের সাধারণ জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল। এই তো ছিল আমাদের ইকুয়েশনটা। সেই ইকুয়েশন থেকে এই গণ অভ্যুত্থানের পরে এসে দাঁড়ালো যে না, গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের মধ্যে এখন সাবডিভিশন হয়ে গেল। এনসিপি নতুন পার্টি হলো, অন্যান্য দলগুলি নিজস্ব স্ট্যান্ড নিল, বা জামাতের সাথে আমাদের জোট ছিল, জামাত আলাদা হয়ে যাচ্ছে। যেটা আমি বলছিলাম যে জামাত তো আমাদের সাথে থাকতে পারে না, কারণ বিরোধী দলেরও তো প্রয়োজন রয়েছে, সকলকে ইন্ডিভিজুয়ালি ইলেকশন করতে হবে। এই জায়গাটিতে এসেই দেখা গেল যে প্রথমত এদেশে আন্দোলন চলছিল ভোটাধিকারের জন্য, নির্বাচনের জন্য, যেটা আমরা করে আসছিলাম। আপনি যদি স্মরণ রাখেন 2023 সালের সেই 28 অক্টোবরের সেই সমাবেশের আগে 22 জনকে আত্মহতি দিতে হয়েছিল। তারপরে এই নির্বাচন হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তাদের বৈষম্যতা নিয়ে, বিসিএস এর কোটা নিয়ে, মুক্তিযুদ্ধের কোটা নিয়ে তারা আন্দোলন করেছে। তারা তাদের অধিকার প্রতিষ্ঠিতের জন্য করেছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন দিয়ে রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে হওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। এই জায়গাটিতে এসে যখন ফাটল ধরল, তখন রাজনীতির যে ক্ষেত্রটি, এটি একটি অন্য ধরনের অবস্থার সৃষ্টি হলো, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হলো। যার সাথে আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, তারাই এখন একসাথে আর নেই। এখন দেখুন প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজস্ব এজেন্ডা নিয়ে আসছে। এখন লাস্টে এসে বলা হচ্ছে যে গণহত্যার বিচার, গণহত্যার বিচার হতেই হবে। বাংলাদেশ যদি বিশ্বের মানচিত্রে তাকে হতেই হবে, কিন্তু হওয়ার জন্য যে টাইম ফ্রেমটি, সেটি নিয়ে হচ্ছে আলোচনার বিষয়। এই গণহত্যার বিচার কি 1 দিন 2 দিন 2-4 মাসে সম্ভব? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি জাস্টিস হারিড করেন, জাস্টিস বাড়ির হবে। জার্মানিতে কিন্তু নাৎসিদের বিচারটা 11 মাসে হয়ে গিয়েছিল। সেই ধরনের আমাদের যে বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনি সেটা আদালত পাড়ায় দেখেছেন। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের 11 মাসের ভিতরে যদি এই সরকার করতে পারতো, অলরেডি সেই টাইম তারা পাস করে চলে চাপ যাচ্ছে। দিচ্ছেন না কেন? আর সেই চাপ তো সকলের পক্ষ থেকে হচ্ছে, গণহত্যার বিচার তো সকলেই চাইছে। এখন কিন্তু আমরা নির্বাচনের জন্য যে পরিমাণ চাপটা দিচ্ছেন, সেই পরিমাণ কিন্তু এই গণহত্যাকারীদের বিচারের জন্য দিচ্ছেন না। হ্যাঁ, গণহত্যার বিচার এটাই ছিল 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত ছিল। এটা এখন 1 নম্বরে গণহত্যা হওয়া মানে নির্বাচনকে আমরা আনলিমিটেড টাইমের জন্য আমরা পুশব্যাক করবো, এটা তো হতে পারে না। নির্বাচন যদি সঠিকভাবে না হয়, তাহলে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশের অন্যান্য অনেক সমস্যা আসছে। শুধু আমার মানবাধিকার ব্যাপারটি বা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটি নয়, আপনি বিদেশি ইনভেস্টমেন্ট হতে শুরু করে সব কিছু নিয়ে আজকে যদি বাংলাদেশে নির্বাচন না হয়, এই সরকারের স্থায়িত্ব, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ, এই সরকার যে সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, এই বার্ডেন অফ প্রুফ কার? ইট লাইজ অন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টকে প্রমাণ করতে হবে যে আমরা এখানে সরকার থাকবো কি থাকবো না। যদি সেটা প্রমাণে তারা ব্যর্থ হয়, তাহলে তাদেরকেই পদত্যাগ করতে হবে। এই জায়গাটি এসে হচ্ছে আমাদের সমীকরণে মিল হচ্ছে না। একদিকে নির্বাচনও চলবে এবং গণহত্যার বিচারও চলবে, দুইটি সাইমালটেনিয়াসলি চলতে হবে। একটি আরেকটি পরিপূরক নয়, বিচারও হতে হবে এবং নির্বাচনও হতে হবে। আমরা দেখেছি অতীতে এরশাদের আমলে নানান ধরনের টাস্ক ফোর্স, সংস্কার কমিশন করা হয়েছে। 91-তে আমরা স্টুডেন্ট তখন ইউনিভার্সিটিতে, তখন আমরা দেখেছি যেমন এই বিটিভি এবং রেডিওর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল সব দলের মধ্যে, যাদেরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করা হবে। বিএনপি ক্ষমতায় এসছে, হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তখন কিন্তু হয়নি। প্রবলেম রয়েছে এই জায়গায় যে সাধারণ মানুষের কিন্তু বদ্ধমূল ধারণা যে কোনো রাজনৈতিক দল গণহত্যাকারীদের বিচার বা সংস্কার কোনোটাই করবে না। এই ধারণা থেকে আপনারা বেরোবেন কেমনে, কি বলবেন?
সেই জায়গাটি 3 ঐক্য জোটের রূপরেখা ছিল, 8 দল 5 দল 7 দল। যখন 90 স্বৈরশাসককে আপনাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালাতে হলো, পালায়নি, তিনি জেলে গিয়েছিলেন এরশাদ সাহেব। সেই সময়ে যে আমাদের চুক্তিটি ছিল, চুক্তিটি ভায়োলেট করেছে একটি দল, আওয়ামী লীগ। আর তার সাথে জাতীয় পার্টি 91-তে আপনারা যখন ক্ষমতা আসলেন তখন কি বিটিভি এবং রেডিও স্বায়ত্তশাসিত হলো না কেন? আমি সেটার উদাহরণ হিসাবে দিলাম। মূল বিষয়টা হলো রাজনৈতিক দলগুলোর উপর মানুষের ভরসাটা নেই যে তারা এই গণহত্যাকারীদের বিচার করবে অথবা সংস্কারগুলি করবে। বিএনপি করবে কি করবে না এই প্রশ্নটি বিএনপি নয়, যে কোনো রাজনৈতিক দল। ঠিক আছে, এখানে বিএনপিকে ব্লেম দিয়ে শুধু লাভ নেই। বিএনপি লার্জেস্ট পার্টি হিসাবে আমি বলছি যে বিএনপি করবে কি করবে না, লার্জেস্ট পার্টি যদি এর দায়িত্ব নেয় তাহলে এটা হতেই হবে, আমি আশা করি। দেখুন, এই 2023 সালের 13ই জুলাই এই রাষ্ট্র মেরামতের যে 31 দফা দেওয়া হয়েছিল, সেখানে কি দেখেছেন তো আপনি যে সংস্কার হচ্ছে, মোটা দাগে প্রত্যেকটি কথাই ওখানে বলা ছিল। এমন কোনো নেই আজকে যে সংস্কার হচ্ছে সে 31 দফাতে নেই। তাহলে বিএনপি কমিটেড ছিল। 31 দফা থেকেও বিএনপি সরে আসছে। প্রধানমন্ত্রী দুবারে বেশি হবে না, এটা 31 দফা রয়েছে। কিন্তু এখন কি হচ্ছে আবার? সেটি যে গ্যাপ দিয়ে হতে পারে, এটা নতুন যোগ হয়েছে। সেটা তো টেকনিক্যালিটির কথা বলা হয়েছে। কারণটি এটাও কিন্তু আস্থাহীনতার একটা কারণ যে এরা ক্ষমতায় আসলে সংস্কারটা করবে। আচ্ছা, তাহলে যদি আমি বলি আমেরিকান কনস্টিটিউশনে তো এই ধরনের প্রভিশন ছিল না, বা চায়নার কনস্টিটিউশনে এই ধরনের প্রভিশন ছিল না, রাশিয়ার কনস্টিটিউশনে এই ধরনের প্রভিশন ছিল না। কিন্তু দেখেন এখন ট্রাম্প যেদিকে এগোচ্ছে, কিন্তু তিনি তো সেখানে যেতে পারছেন না, যদিও চেষ্টা করছেন। দিস ইজ কল চেক অ্যান্ড ব্যালেন্স। অতএব কনস্টিটিউশনে সেইভাবেই থাকবে। যদি বিএনপি কখনো চায় সেটা হতে পারবে না। সেই ব্যবস্থার জন্য এই বিষয়গুলি উত্থাপন করা হয়েছে। দিস ইজ দ্য লিকেজ অফ দ্য কনস্টিটিউশন। এই লিকেজগুলোকে সিল গালা মারতে হবে। বিএনপি উঠিয়েছে, অর্থাৎ আপনারা সেগুলি আলোচনা করে এমন একটি ব্যবস্থা করেন যেন এই পার্মানেন্টলি সিলড হয়ে যায়, গালা মেরে দেওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইদ ফেরদৌস। প্রফেসর সাইদ, আমরা ডক্টর মিলনের সঙ্গে আলাপ করছিলাম যে বিষয়গুলো নিয়ে, সেই একই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে গণহত্যাকারীদের বিচারের চেয়ে নির্বাচন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একই সঙ্গে আমরা তার কাছে যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আস্থা নেই যে তারা সংস্কার করবে অথবা গণহত্যাকারীদের বিচার করবে। আপনি কি বলবেন? গণহত্যার বিচারের চাইতে নির্বাচন কেন টক অফ দ্য কান্ট্রি হয়ে উঠল? এইটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা সবাই যে যেই পক্ষের সাথে সংশ্লিষ্ট, আপনি আমি যারা সাধারণ নাগরিক, তারা রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, নতুন যে প্ল্যাটফর্ম, ছাত্রদের যে সংগঠন, তারা সবাই সবার দিক থেকেই যেন বোধহয় একটা প্রত্যাশা ছিল যে রূপকথায় আমরা যেমনটা পড়ি যে ডাইনি বুড়ির মৃত্যু হলো আর প্রাসাদের পাখিরা গাইতে থাকলো, ফুল ফুটে গেল। হ্যাঁ, আসলে তো বাস্তবতা এরকম না। দীর্ঘ স্বৈরশাসনে একটা দেশের, বা স্বৈরশাসনকে একা দায়ী না করি, 50 বছর ঊর্ধ্ব বাংলাদেশের বয়স, এই সময়ে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানই জন্মলগ্ন থেকে ঠিকঠাক মতো দাঁড়াতে পারেনি। আর গত 15 বছরে তো একেবারে কফিনের শেষ যতগুলো পেরেক ঠোকা যায় সবগুলো ঠোকা হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠান নেই, কোনো আপনার কোনো ধরনের প্রফেশনালিজম এখানে ডেভেলপ করেনি, আইন কানুন কোনো কিছু কাজ করছে না। হঠাৎ করে কেন আমরা আশা করব যে কেবলমাত্র একজন ব্যক্তি বিদায়ের মধ্যে দিয়ে বা একটি দল ক্ষমতা থেকে নির্বাসিত হবার মধ্যে দিয়েই দেশের সব কিছু ঠিক হয়ে যাবে? যারা আজকে প্রতিবাদ করেছে, যারা আজকে শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মাঠে নেমেছে, রক্ত ঢেলেছে, অশ্রু বিসর্জন করেছে, তারাও তো এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই বড় হয়েছে।
তারাও তো বাংলাদেশে এর ভিন্ন কিছু দেখে নাই। এক এক দল ক্ষমতায় আসেন, হ্যাঁ, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলই ক্ষমতায় আসেন তারা তাদের মতো করে দেশটাকে চালানোর কথা ভাবেন। এবং কখনো কখনো দেখা যায় যে মাঠ পর্যায়ের কর্মীদের উপরে কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে শক্ত দৃঢ় কোনো নিয়ন্ত্রণও থাকে না। তো এর মধ্যে দিয়েই তো এইরকম একটা সংস্কৃতি, ধরেন টেন্ডারবাজি, ব্যাংক দখল, টিভি চ্যানেল দখল, এগুলো বাংলাদেশের মানুষ দেখেছে, এগুলোর মধ্যে দিয়ে তৈরি হচ্ছে পুরো ব্যাপারটা। ফলে যেটা হচ্ছে, হঠাৎ করে আমরা কেন ভাবছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ চলে গেলে এগুলো থাকবে না? এই মানুষজন যারা প্রতিবাদ করছে, যে তরুণ আগামী দিনের নেতা হবে, সেও তো এর মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেও নেতৃত্বের রোল মডেল হিসেবে যা যা সামনে দেখেছে তার মধ্যে তো এইগুলোই আছে। ফলে এই ঘটনাগুলো ঘটারই কথা যে সবাই যেন 5ই আগস্ট শেষ হলো, শেখ হাসিনা চলে গেছে, এবার আমাদের পাওনা বুঝে নিতে হবে, এবার আমাদের বকরা বুঝে নিতে হবে। ফসল তোলার যে এখনো সময় হয়নি, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়, যে আরও কিছুদিন, যে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা, কতগুলো ন্যূনতম শর্তে জাতীয় ঐক্য ধরে রাখা জরুরি, এ কথা সবাই ভুলে গেল। একা বিএনপি বা একা জামাত বা একা বৈষম্য বিরোধী না, কেউ না, আসলে সবাই তার অংশ বুঝে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠল। যে কারণে বৈষম্য বিরোধীরা যখন এনসিপি খুললো, তখন এই কথা উঠল যে এটা কি কিংস পার্টি হতে যাচ্ছে। বিএনপির দিক থেকে নির্বাচনের তাড়াহুড়া দেখে মনে করা হলো যে ও বিএনপি তাহলে ক্ষমতায় যেতে চায়, কারণ মানুষের অভিজ্ঞতা তো আছে, মানুষ তো আগের অভিজ্ঞতা দিয়ে তারা তো জানে যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। জামাতকে দেখে মনে হচ্ছে জামাত চায় না কেন, জামাত একটু ডিলে করতে চায় কেন, ও জামাত তাহলে মন্ত্রণালয়, এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দখল করে আগে জাকিয়ে বসতে চাচ্ছে এবং তার ভবিষ্যৎকে নিশ্চিত করতে যাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে দিয়েই যে কারণে দেখা যাচ্ছে যে নির্বাচন হবে না, এটা যত বড় হয়ে গেল, আমরা ভুলে গেলাম যে কয়দিন আগেই আসলে আমাদেরকে যারা পিঠে ছুরি মেরে চলে গেল, তাদের প্রেতাত্মারা এখনও ঘুরছে, এখনও সোশ্যাল মিডিয়াতে তারা পারলে প্রতিদিনই পাল্টা অভ্যুত্থান ঘটায় ফেলে, এখনও তারা কাউন্টার রেভলিউশন ঘটানোর জন্য তারা তৎপর। তো আমরা সেটা যেন ভুলে যাচ্ছি, গণহত্যার বিচার যেন একটু পেছনেই পড়ে যাচ্ছে। আমরা মুখে বলছি সবাই যে গণহত্যার বিচার জরুরি, এটাই 1 নম্বর এজেন্ডা, কিন্তু কার্যত অন্য কিছু ঘটছে। বকরা শব্দটা খারাপ, কিন্তু কিন্তু বাস্তবতা এটাই, এটা বাস্তবতা। কিন্তু দুঃখজনক হলো এই বকরা শব্দটা কেন আসবে 5ই আগস্টের পরে? এটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি। আপনাকে তো বললাম যে জমিনে গাছটা তৈরি হয়েছে, যে জমিন, এই জমিনে তো এইরকম রাজনীতি ছিল লম্বা সময় ধরে, বিশেষত গত 15 বছর আর তার আগেও আমরা দেখেছি যে পালাবদল কখনোই বাংলাদেশের রাজনীতিতে স্মুথ হয়নি, তাই না? আপনি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেখুন, শেখ মুজিবুর রহমানের মৃত্যু দেখুন, জিয়াউর রহমানের মৃত্যু দেখুন, এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামাতে হয়েছে টেনে হেঁচড়ে, তারপরে 90-এর পরে আবারও তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, তারপরে আবার শেখ হাসিনা এসে শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হয়ে উঠলেন, মানে মানুষ তো এর মধ্যে দিয়ে সমস্ত, ফলে এখান থেকে যাচ্ছে না। দুঃখজনক, এটা খুবই দুঃখজনক যে এত মৃত্যু, এত হত্যার পরে এখন ছিল সময়। এখন এখানে ধরুন আরও ভাবার আছে, যে উপদেষ্টারা এসছেন, যে সরকার গঠন করেছে, এই উপদেষ্টারা কি আউট অফ দ্য বক্সেস চিন্তা করতে সক্ষম? একটা রেভলিউশনের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে সরকারের যেমন বিপ্লবী হবার কথা, যেই আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারার কথা, এই চিন্তা করবার সামর্থ্য তাদের কয়জনের আছে? দ্বিতীয়, আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোকে কেন বিশ্বাস করে না মানুষ, এটা তো আমি আপনাকে যা বললাম তার মধ্যেই উত্তরটা নিহিত, যে যেই রাজনীতি চালু ছিল, পালাবদলের যে নজির আমাদের দেশে আছে, সে কারণেই মানুষ বিশ্বাস করে না। এবং এ কারণেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যখন ছাত্ররা, আমি বারবার এই লস্ট মোমেন্টটার উপরে গুরুত্ব দিতে চাই, হাত ফসকে যাওয়া যে মুহূর্ত, গণ অভ্যুত্থানের পরে হাত ফসকে যাওয়া যে মুহূর্ত, তখনই ছিল হচ্ছে সময় যে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব এসেছিল, রাজনৈতিক দলগুলো যদি সাহস করে ওইটুকু দায়িত্ব নিতেন, কিন্তু তারা সম্ভবত ভাবলেন যে এইখানে দায়িত্ব নিতে গেলে তাদের উপরে এই ভাঙা একেবারে শূন্য গর্ভ রাষ্ট্র কাঠামোকে বহন করার যে ভার তাদেরকে নিতে হবে এবং তাদের যে বদনাম হবে, এখান থেকে সেফ থাকার জন্য তারা হয়তো এটার মধ্যে গেলেন। আমরা জানি না কেন তারা যাননি, কিন্তু ছাত্রদের দিক থেকে এই প্রস্তাবটা ছিল যে জাতীয় সরকার গঠন। লস মোমেন্ট আমি বলবো সেটাকে, রাইট, যে কারণে এটা বিপ্লব হয়ে উঠলো না, যে কারণে এটা গণ অভ্যুত্থানটার পরে আমরা আবার একটা বেহাত বিপ্লবের কথা ভাবছি। প্রফেসর সাঈদ, আপনি এটা খুব খারাপ সময়ের কথা বর্ণনা করলেন, যে আমরা দুর্ভাগ্য হলে জাতির যে স্বাধীনতার পর থেকে আমরা এই সংকটগুলো পড়েছি, বিশেষ করে গত 15 বছরে সেটি আরও ফুলে ফেঁপে উঠেছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার যা বলেন সেটা একদম শীর্ষে গিয়ে পৌঁছেছিল।
এবং মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন হয়ে গিয়েছিল। এই কারণেই কেউ কেউ বলে থাকেন যে হয়তো এখন বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন তাদের ভেতরেও এই যে আওয়ামী নফসানিয়াত ঢুকে পড়েছিল। আসলে কি তাই? দীর্ঘ স্বৈরশাসনের অধীনে বসবাস করতে করতে মানুষ তো তার চাওয়া পাওয়ার সীমানাও ভুলে যায়। জি। দাস বিদ্রোহের নেতা যে স্পার্টাকাস, সে আবিষ্কার করেছিল যে সেও মানুষ এবং তারও প্রেম ভালোবাসা আছে। হ্যাঁ, তার সঙ্গীর সাথে তার সম্পর্ক, যখন দাসদের মধ্যে প্রেম ভালোবাসার ধারণাই ছিল না। এরকম হয় যে শ্বাসরোধী একটা স্বৈরশাসন যখন মাথার উপরে বসে থাকে তখন কিন্তু মানুষ তার চাইবার সীমানাকে ছোট করতে থাকে। গত আওয়ামী লীগের শাসনের একটা বড় বৈশিষ্ট্য ছিল তার টাকা পয়সা ছিটানো হয়েছে। নিজের লুটপাটকে জায়েজ করার জন্য সবাইকে ছোটোখাটো লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে থাকতে থাকতে এই লোভ, ভয়, দাস্যবৃত্তির মধ্যে থাকতে থাকতে মানুষের পক্ষে তো এর বাইরে ভাবতে পারা কঠিন। ডক্টর মিলন, আমরা কিন্তু ইদানিং ভয়ের রাজনীতির পদধ্বনি শুনছি, একজন আরেকজনকে হুমকি দেওয়া, এই ভয়ের রাজনীতিটা কিন্তু ঢুকে পড়ছে। হ্যাঁ, আপনি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং বিএনপি কাউকে ভয় দেখাবে এমন কোনো অবস্থা বিএনপি নেই, আর জামাত ভয় পাবে এটারও কোনো অবস্থান নেই। তবে জামাতকে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তার স্টেটমেন্ট থেকে সরে আসার চেষ্টা করছে আগের সাথে তুলনামূলকভাবে। সেটা রাজনৈতিক স্টেটমেন্টে হয়তো জাতি বা আমরা অন্যভাবে বিশ্লেষণ করতে পারি। ভয়ের রাজনীতি তো অ্যাকচুয়ালি আমরা দেখছি যে এনসিপি মাঝে মাঝে বলছে এটা হতেই হবে, এটা না হলে এটা হতে পারবে না, এই ধরনের কথা তারা বলছে। তো সেই ব্যাপারে যদি সরকার কোনো পক্ষপাতদুষ্ট না হয় তাহলে নিশ্চয়ই এটা থাকবে না, এবং কারোর জন্য স্পেশাল। আমি একটা উদাহরণ দিতে বাধ্য হচ্ছি, সেটা হলো ধরুন কোনো একজন দলের লোক একটা বাজারে গিয়ে বললেন যে এই বাজার আমার, কাউকে কোনো টাকা দিতে পারবো না, সব আমাকে টাকা দিতে হবে, এবং তাদের হাতে দেশি অস্ত্র রয়েছে। এটা ভয়ের রাজনীতি না? সে যে রাজনীতি না, সেটা হচ্ছে সন্ত্রাসী। কিন্তু সে একটা রাজনৈতিক দলের ব্যানারে করছে। সেই ব্যানারে করলেও সেই ব্যানার যেই দলের হোক না কেন, এখন তো সরকার এমন একটা স্ট্যান্ড নিতে পারে যে সরকার সাথে সাথে অ্যাকশনে যেতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকিদের মধ্যে কেমন যেন একটা গা ছাড়া ভাব, কেন এমনটা হচ্ছে? বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন, কারণ বাকশাল হয়ে গিয়েছিল 1975 সালে। তারপর আওয়ামী লীগকে উনি পুনর্জন্ম দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং ওনার এই দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দল এগিয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার জন্য আমরা কোনো প্রস্তাব দিতে পারি না বহুদলীয় গণতন্ত্রে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ বিগত 15 বছর যে ঘটনা ঘটিয়েছে, এটা যে কোনো মাপকাঠিতে বিচার করা হলেই সেই বিচারে তার দোষী সাব্যস্ত হবে। দেখুন, আইসিটি কোর্ট হয়েছে, সেখানে যদি আওয়ামী লীগের সভানেত্রী পলাতক শেখ হাসিনাকে যদি সেখানে কাঠগড়ায় দাঁড়ানো করানো হয়, ওনার আহ্বানে এই জেনোসাইড হয়েছিল, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, বা তাদের মহাসচিব অসংখ্য প্রমাণ রয়েছে, ওবায়দুল কাদেরের আহ্বানে একটি দল এই জেনোসাইড করেছে। আমরা হাতুড়ি লীগ, হ্যামলেট লীগ, চাপাতি লীগ বা কাটা রাইফেল লীগ কী করেছে আমরা টেলিভিশনের পর্দায় আমরা এটা দেখতে পেরেছি। তাহলে সেই জায়গায় আপনি যদি আসামির কাঠগড়ায় সভানেত্রী হিসাবে আওয়ামী লীগকে দাঁড় করান, নিশ্চয়ই সেই বিচারে তারা দোষী সাব্যস্ত হবে। অথবা ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগ নেতাদেরকে যদি আপনি কাঠগড়ায় দাঁড়া করান, তারা দোষী সাব্যস্ত হবে। এই দুইটি বিষয় আদালতে প্রমাণিত হতে পারে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব রইল রাজনৈতিক দল যে নর্ম, যে বিহেভ তাদের করতে হবে, ওনাদের এই অনুশাসনের বিষয়ে যে লিপিবদ্ধ রয়েছে, তার ভিতরে কি আওয়ামী লীগ ছিল? এমন কি ঘটনা নেই যে আওয়ামী লীগ করে নেই, তাকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, বা তাদের যে মার্কা রয়েছে নৌকা নিতে পারবে না। নির্বাচন কমিশন সেই দায়িত্বটি কেন নিচ্ছে না, বা হিস্ট্রি কি বলে আওয়ামী লীগের বিগত নির্বাচনগুলি কিভাবে তারা নির্বাচনকে ভণ্ডুল করেছে, সব বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে উইথ এভিডেন্স। সেই সিদ্ধান্তটি যদি নিয়ে নেয় নির্বাচন কমিশন অথবা আদালত অথবা আইসিটি কোর্ট, তাহলে তো এইটা জনসম্মুখে কোনো দল এনসিপির প্রেসারে বা বিএনপির প্রেসারে হোক, এটা তো আমরা চাই না। জনগণ কেন বারবার রাজপথে আসতে হবে? সরকার রয়েছে, তাদের শাসন ব্যবস্থা রয়েছে, তা তারা করুক। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর সাঈদ ফেরদৌস। নতুন নির্বাচন কমিশন হয়েছে এবং কমিশনের কারা কমিশনার হবেন অথবা প্রধান নির্বাচন কমিশনার হবেন সেইগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সুপারিশ ছিল। আমরা সবাই জানি যে প্রধান নির্বাচন কমিশনের নামটি দিয়েছিলেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, যিনি এখন প্রধান নির্বাচন কমিশনার। আমরা লক্ষ্য করছি ইদানিং যে নির্বাচন কমিশন সব কথা শুনতে চাইছে না। আপনি জানেন যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছিল এবং তারা খুব দ্রুত কাজ করে বলা যায় সবার আগে জমা দিয়েছিল তাদের সুপারিশমালা। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে পুরনো নিয়মেই নির্বাচন কমিশন কাজ করতে আগ্রহী। নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশমালা সেটির ব্যাপারে তাদের খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে মন্ত্রণালয় থেকে 9টি প্রস্তাব দেওয়া হয়েছিল যে সুপারিশমালা এই প্রস্তাবগুলি রয়েছে, আপনারা সেগুলো বাস্তবায়ন করেন, কিন্তু নির্বাচন কমিশন সেগুলো ফেরত দিয়েছে। এবং আরও কিছু বিষয় রয়েছে, কেউ কেউ বলেছিল নির্বাচন কমিশনকে, এবং সুপারিশমালাও কিন্তু ছিল, সেটি হলো যে গণহত্যাকারী যারা জড়িত বা হত্যা মামলায় যারা আসামি হয়েছে এরা কেউ আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আরেকটা ছিল, কেউ যদি প্রার্থী হতে চায় তাহলে তাকে সশরীরে হাজির থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন পাত্তা দিচ্ছে না। তাহলে কি হবে? আমি যে কথাটা বলছিলাম যে আউট অফ দ্য বক্সেস চিন্তা করতে সরকারের উপদেষ্টারা পারছেন না, এটা আমরা বলছিলাম, বা অনেকেই পারছেন না। কেউ কেউ করছেন, কেউ কেউ ভালো কাজও করছেন এই সরকারের কোনো কোনো উপদেষ্টা। বিশেষ করে আমি তো ফজল কবির সম্পর্কে বলবো, ওনাকে আমার বেশ প্রোঅ্যাক্টিভ এবং কাজের মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যাই হোক, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে এই আউট অফ দ্য বক্সেস চিন্তা করতে না পারাটা, এটা যে কেবল সরকারের উপদেষ্টাদের মধ্যে আমরা দেখি তা কিন্তু না, এটা সকলের মধ্যেই। তার মধ্যে এমনকি রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও আছে, তারপরে সরকারের বিভিন্ন পদে যে আমলারা বসে আছেন তাদের মধ্যেও আছে। নিয়োগগুলো যেভাবে হয়েছে সেটাও কিন্তু সেই সাবেক পদ্ধতি মোটামুটি মেনে, যে দলীয় আনুগত্য সম্পন্ন মানুষজন। ধরুন বিএনপি নাম দিলেন, কিন্তু এমন মানুষকে পাওয়া যেত বা এমন মানুষকে যদি আমরা দেখতে পেতাম যে যেইটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নাম হবে। দুঃখজনক হলো বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে সবচাইতে যে সাংবিধানিক পদটা সবচাইতে অপব্যবহার হয়েছে তার মধ্যে একটা সম্ভবত নির্বাচন কমিশন। নিঃসন্দেহে এমন এমন মানুষজন বসেছেন যাদের ডিগ্রি সিভি কোনো কিছুই কম না, অনেক ভারী ভারী, কিন্তু তারা আচরণ করেছেন একেবারে মেরুদণ্ডহীন প্রাণীর মতো, অথবা দলীয় দল তার কাছে রাষ্ট্রের চাইতে বড়, জনগণের চাইতে বড়। এইটা তো বাংলাদেশে ঘটেছে। এখন এবারে একটা পট পরিবর্তিত অবস্থায় বিএনপি যার নাম দিয়েছেন, আমরা আশা করতেই পারতাম যে তিনি জন আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবেন। তার হয়তো যুক্তি আছে, যে যুক্তিটা তিনি দিচ্ছেন সেই যুক্তিটা হয়তো আছে যে এরকম ক্লজ রাখলে সেটা অপব্যবহার হবে। কিন্তু দেখো, 5ই আগস্টের পরে এইরকম ক্লজ না রাখলে যদি সেটা আওয়ামী লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদেরকে, বিচার প্রক্রিয়া চলমান, এখনও শাস্তি হয় নাই, কাজেই নির্বাচন করতে বাধা নাই, এইরকমভাবে ফ্লাডগেট যদি আমরা ওপেন করে রাখি, সেটা কি কোনোভাবে কাম্য হবে? ফলে আমি বুঝতে পারি যে নির্বাচন কমিশন কি করছে সেটা নিয়ে আমার মন্তব্য নেই। নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন যে সুপারিশ দিয়েছে, মন্ত্রণালয় সেখান থেকে যা কমিশনের কাছে পাঠিয়েছে, তারা যদি 5ই আগস্টের স্পিরিটকে ধারণ করে সেই অনুযায়ী কাজ করতেন তাহলে ভালো হতো, রাইট। কিন্তু তারা যদি না করেন তাহলে এটা আমরা কাদের জন্য রাখবো? এখন তাহলে ওই এনসিপি আজকে সমাবেশ করছে, তাহলে আবার ওই পুরো ব্যাপারটা মাঠে চলে যেতে হবে, মাঠকে ডিসাইড করতে হবে। এই ক্ষেত্রে ধরুন রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে, তাদের মধ্যেও একটা, তারাও সকলে মিলে, রাজনৈতিক দলগুলো কেন চাপ দিতে চায় না? কেন বিএনপি জামাত কেউই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই বাক্যটা বলবে না কেন?
রক্তস্নাত দীর্ঘ জুলাইয়ের পরে অন্তত এই হত্যাকাণ্ড, রক্তপাত, হ্যাঁ, মানুষের এই ভোগান্তির সাথে যেই ব্যক্তিগুলো জড়িত, যদি সংগঠনকে আপনি সন্ত্রাসী সংগঠন হিসেবে নাও ডিক্লেয়ার করেন, যে ব্যক্তিরা জড়িত অন্তত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে সেটা কিন্তু তখন নির্বাচন কমিশনও, যারা কিনা আউট অফ দ্য বক্স মোটেই চিন্তা করছে না, হয়তো ধরেই নিচ্ছি যে বিএনপি মনোনীত নির্বাচন কমিশনার হয়তো ভাবছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে তার ওই দিকে বুঝে শুনে চলাই ভালো হতে পারে, অথবা নাও হতে পারে উনি সত্যিই যেটা বলছেন যে না এটা করলে আরও ঝুঁকি তৈরি হবে, এটার অপব্যবহার হবে ইত্যাদি। তাহলে যেটা প্রশ্ন আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে নির্বাচন কমিশন তো দিন শেষে একটা অফিসই, যত বড় অফিসই হোক, যত গুরুত্বপূর্ণ, নামে তো নির্বাচন কমিশন বিরাট গুরুত্বপূর্ণ অফিস, দুর্নীতি দমন কমিশন নামে তো বিরাট অফিস, কিন্তু এই অফিসগুলো যে পরিমাণ অপব্যবহার হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে, সে কারণে এই অফিসগুলোকে লোকে আর সিরিয়াসলি নেয় না। জুলাইয়ের পরে এই অফিসগুলো সিরিয়াসলি কাজ করার সুযোগ ছিল, তারা যদি না করে তো বাকিরা তো করতে পারে, রাজনৈতিক অ্যাক্টররা করতে পারে, এনসিপি, জামাত, বিএনপি, মাঠে যে ছোট ছোট বাম দলগুলো আছে, সবাই যদি গণহত্যাকারীদেরকে আমরা নির্বাচনে চাই না এইটুকু বলতো, আচ্ছা আওয়ামী লীগ নাই বললাম, কিন্তু গণহত্যার সাথে যে মানুষ জড়িত তাকে আমরা নির্বাচনে চাই না, তালিকা করা হোক, একটা সর্বসম্মত তালিকা করা হোক যে গণহত্যার সাথে কারা জড়িত ছিল তাদেরকে আমরা নির্বাচনে চাই না, অন্তত সেটাও হতে পারতো। রাইট, আউট অফ দ্য বক্সেস চিন্তাটা কেউই করছে না, এটা আর কি। ডক্টর মিলন, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি কি বলবেন? দেখুন, এই নির্বাচন কমিশনে যারা গিয়েছেন, আপনি বললেন এই নির্বাচন কমিশন বিএনপির কমিশন। না, আমি সেটা বলিনি। আমি বলেছি যে এই নির্বাচন কমিশনার কারা হবেন রাজনৈতিক দলগুলো নাম দিয়েছিল। এখন বর্তমানে যিনি প্রধান নির্বাচন কমিশনার তার নামটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, বাকিদের হয়তো অন্য দল দিয়ে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে। এই ধরনের সাংবিধানিক পজিশন অন্যান্য জায়গায় কাকে দিয়েছে, কাদের সুপারিশে, এটা কিন্তু আমরা এখন শুনতে পাইনি। তো স্পেসিফিকলি এই স্টেটমেন্টটাতে মনে হচ্ছে যে তিনি বিএনপির জন্য পক্ষপাতদুষ্ট হবেন, কারণ বিএনপি নাম দিয়েছেন। এই অভিযোগ কেউ কেউ করেছেন কোন কোন রাজনৈতিক দল, এই কারণে সামনে এনেছি আমি। সেই জন্যই এই সরকারের উচিত হয়নি রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা। এই সরকার যদি মনেই করতেন আমরা দায়িত্ব নিয়ে, এখানে একটা যোগ করি, নির্বাচন কমিশনাররা কিভাবে হবেন, নির্বাচন সংস্কার কমিশন কিন্তু তার সুপারিশ দিয়েছে, কিন্তু দেখা গেল পুরনো নিয়মেই ফেসিস্ট সরকার যে নিয়ম করেছিল সেই নিয়মে নির্বাচন কমিশন আমি সেই জায়গায় আসতে চাই, এবং এ নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। আমি সেই জায়গাতে যে তিনবার যে সরকারের ঠিক হয়নি, এখানে কিন্তু রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। সেই জায়গাতে আসতে চেয়েছিলাম। এই নির্বাচন কমিশন পুরনো আদলই হয়েছে, নতুন আদলে হয়নি, এবং নির্বাচন কমিশন কিভাবে সিলেক্ট করা হবে বা আমরা ভারতে সেই টিএন সেনের মতো লোক পাবো কিনা, এই ব্যবস্থাটি নির্বাচন কমিশন না করে মতামত নিয়েছেন। বিএনপি কিন্তু অনেক জায়গায় এই সাংবিধানিক পজিশনের মতামত দিয়েছিলেন, এবং বিএনপির কোথাও মতামত রেখেছে বলে আমি জানি না, তবে শুনলাম এটা রেখেছে। তো এই সরকারকে ধন্যবাদ। নির্বাচন কমিশন কোন কোন বিষয় মানতে চায়নি সেগুলি নিয়ে একটু ব্যাপক আলোচনা হবে। প্রথম আপনি বললেন যে যারা আসামি এই গণহত্যার তাদের বিষয়টি শুনুন। আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব আমার বিরুদ্ধে ইলেকশন করেছিলেন 2008 সালে। তিনি কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। 2 বছরের বেশি হলে আর্টিকেলে 66-এর ক খতে রয়েছে নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা। সেই অযোগ্যতা আপনি 2 বছরের বেশি যদি সাজা পেয়ে থাকেন আপনি অযোগ্য। কিন্তু দেখা গিয়েছে জাস্টিস জয়নুল আবেদিন ব্যাকডোর দিয়ে মহিউদ্দিন খান আলমকে নির্বাচন করতে দিয়েছিলেন। দেওয়ার পরে তিনি নির্বাচন করে উনি ঘোষণা নিয়ে নিলেন ভোট কেন্দ্র দখল করে। পরবর্তী হাইকোর্ট রায় দিল যে দ্বিতীয় যে ভোট পেয়েছে আমি সেখানকার মানে বিজিত ক্যান্ডিডেট, সেটা বলা হয়েছিল। কিন্তু আমি কখনো পার্লামেন্টে যেতে পারিনি। কেন যেতে পারিনি? সেখানে এই চিঠিটি দিতে হবে একজন সেক্রেটারিকে, নির্বাচন কমিশন সেক্রেটারি, সেটা দিয়েছিল জয়েন্ট সেক্রেটারি। সেটাকে নিয়ে মহিউদ্দিন খান আলমগীর সাহেব শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে রিট করলেন। এটা হলো তাদের পাতানো খেলা। এখন আসেন নির্বাচন কমিশনে এই যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নির্বাচন কমিশনে সুস্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে। ধরুন 16 খতে রয়েছে সেখানে যে আপনি নির্বাচনে একাধিক প্রার্থী দিতে পারেন, 3 জন 4 জন 5 জন দিতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের ডেডলাইনে এসে একজনকে প্রার্থিতা ঘোষণা করে বাকিদেরকে বঞ্চিত করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে, বুঝতে হবে এবং সেইভাবে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন নির্বাচন কমিশন যদি কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করেন
তারপরে তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে রায় এখানে একটা সংকট তৈরি হয়েছে কি জানেন, সেটি হলো যে নির্বাচন কমিশন বলছে যে রাজনৈতিক ঐকমত্যের বিষয় আছে, যে রাজনৈতিক ঐকমত্যের বিষয় রয়েছে, নির্বাচন কমিশন মনে করছে এমন জিনিস তারা ফিরিয়ে দিয়েছে। তারা মনে করার কে? দ্যাটস অবভিয়াসলি। আর যে ইস্যুটি বলেছে এই ইস্যুটি তো আদালত রয়েছে। নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার যখন দেখতে পাবে যে এই লোকটি অযোগ্য, তাকে বাতিল করে দিবে। তারপর তো প্রসিডিউর অনুযায়ী নির্বাচন কমিশনের শুনানি হবে, সেখানে যদি চেয়ে হেরে যান তাহলে তিনি হাইকোর্টে চলে যাবেন। এই বিষয়টি নির্বাচন কমিশন তার অপারগতা জানানোর তো কোনো কারণ নেই। এবারে সুপারিশে রয়েছে যিনি নির্বাচিত হবেন তাকে নির্বাচন কমিশন এন্ডোর্স করতে হবে, সার্টিফিকেট দিতে হবে। ধরুন বিগত চিফ ইলেকশন কমিশনার আউয়াল সাহেব, তিনি তো এই দায়িত্ব নেননি। সেই ধরনের দায়িত্ব তাদেরকে ইম্পোজ করতে হবে। যখন তাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তখন তারা কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন না। ধরুন একটি দলীয়ভাবে দল কীভাবে চলবে সেই বিষয়ে তারা দলকে নিয়ন্ত্রণ নয়, তারা দল কীভাবে চলবে সেই পরিবর্তনটা তারা এনে দিবে। আর ধরুন নমিনেশনের বিষয়টি কিভাবে হবে, এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। সুপারিশ বেলায় কিন্তু সব দেওয়া আছে। হ্যাঁ, তো নির্বাচন কমিশন তাকে তার সুবিধা মতো হা না বললে তো হবে না, তো ন্যাশনাল কনসেনসাস করতে হবে। Right. আমরা মনে করি বিএনপি যেটা বলছে, আমরা জাতীয় সনদ স্বাক্ষর করতে রাজি আছি, কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না। ডক্টর ইউনূসের সরকার বলেছে আমরা ওয়েবসাইটে দিয়ে দিবে। তো নির্বাচন কমিশন যদি একতরফে কোনো সিদ্ধান্ত তারা না মানতে চায়, আমরা জাতীয় সনদ দেখব, নির্বাচনী আর রাজনৈতিক দলগুলো আলোচনা এবং তারা কি বলতে চাচ্ছে সেটা কোন আমরা দেখব। সংস্কারগুলো চাইছে এবং জনমতও আমরা দেখব, জি। তারপর নির্বাচন কমিশনকে সেটা মানতেই হবে, তাই নয় কি? প্রফেসর সাইদ ফেরদৌস এবং ডক্টর ইয়াহসানুল হক মিলন, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।